সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবনে। সাথে আছি আমি তাহনিয়া ইয়াসমিন। আমার ভুবন এই আয়োজনটির মধ্য দিয়ে আমরা মূলত চেষ্টা করি একজন আলোকিত মানুষের জীবনের গল্প জানতে, তার স্বপ্ন পূরণের গল্প জানতে, তার সফলতার গল্প জানতে। মূলত এই আলোকিত মানুষই আমাদের পথ প্রদর্শক সামনে এগিয়ে যাওয়ার। তার পথ ধরে আমরা বলতে চাই যে আলোকিত মানুষদের সংস্পর্শে আসলে মূলত আমরা নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারি। সুপ্রিয় দর্শক, এই ক্রমধারায় আজকে আমাদের আয়োজনে যুক্ত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি চিত্রশিল্পী আইয়ুব আল আমিন। আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। কেমন চলছে আপনার যাবতীয় দিনকাল? এই তো ব্যস্ততায় চলছে, এখন বইমেলার সামনে, এটা নিয়েই কাজ, প্রচন্ড ব্যস্ততা। আপনার আকাশ চিত্রকল্প এর ভিতরে আমরা দেখেছি। আপনার কাছ থেকে জানতে চাইবো একদম শুরুর দিকটার কথা আমাদেরকে বলবেন। শিল্পী হয়ে ওঠার পেছনের কারণটা কি ছিল? আসলে শুরুর দিকের আমার একদম শুরুর দিকের ব্যাপারটা খুব মজার, অনেক মজার। খুব ছোটবেলায় আমি যখন অনেক ছোট, আমাদের বাড়ি তো গ্রামে, ওই আম্মা ঘর লেপতেন মাটির। জি জি, মাটির ঘর লেপতেন। আমি ওই যে ঝাড়ুর কাঠি দিয়ে পুরা ঘর যে ওই ফুল লতা পাতা হাবি জাবি নদী এগুলা এঁকে ফেলতাম। আচ্ছা, আম্মা একটু বকা দিত, স্বাভাবিক, আবার করতে হতো তাকে এটা। তো এটা হয়তো মানে যখন উনি প্রথম এটা লেপতেন তখন জিনিসটা খুব সুন্দর মানে একদম সারফেসটা এত সুন্দর লাগতো, মনে হচ্ছে ছবি আঁকার জন্যই এটা। আমি মনের সুখে এটা করে ফেলতাম। আপনি ক্যানভাস বানিয়ে ফেলতেন? হ্যাঁ, ক্যানভাস বানিয়ে এটা করতাম। আম্মু বকা দিত, খুব একটা না, মারতো বা এরকম কিছু না। এই তখন থেকেই আর কি আমার ওই ছবি আঁকা মনে হয় ভেতরে ঢুকে গেছে, মানে এটা ভালো লাগতো। তারপরে স্কুলে যখন ভর্তি হলাম, স্কুলে আমাদের ছবি আঁকা বা গ্রামে তো ওইরকম ড্রয়িং টিচার বা এগুলা কিছু ছিল না, কিন্তু ওই যে বইয়ের ভেতর যে আঁকা ছবি এটা দেখে বুঝতে পারতাম যে ছবিটা আঁকা, এবং এটা ভালো লাগতো আমার। আমরা একটা বিষয় জেনেছি যে ছবি আঁকার জন্য আপনার বাড়ি থেকে চলে আসা। আমরা তো আসলে রক্ষণশীল পরিবারে বেড়ে উঠি, অনেক সময় কিন্তু ছবি আঁকাকে আমরা সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি না। তো এরকম একটা বিষয় মনে হয় আপনার সাথেও ঘটেছিল। আপনি সেই কাহিনী বা সেই ঘটনাটা বলবেন? এটা আরেকটু পরে, যখন আমি চারুকলায় ভর্তি হই রাজশাহী ইউনিভার্সিটিতে, তার আগে আমার পরিবার এবং যে আত্মীয় স্বজন কেউ চাচ্ছিলেন না যে চারুকলায় পড়ি। তাদের ধারণা যে আসলে চারুকলাটা ওই পড়াশোনার মধ্যে না আর কি, এটা পড়ে কিছু হওয়া যায় না এবং এটা পড়ার দরকার নেই। আমি আবার ওই সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, মোটামুটি আর কি ভালো স্টুডেন্ট। তো সবাই ভাবতো যে আমি সায়েন্সে পড়বো বা নর্মাল সাধারণ লাইনে পড়বো, চারুকলায় যে পড়বো এটা কেউ চাচ্ছিলেন না। প্রথমবার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আমি ভর্তি হব, সেইবার আমি পরীক্ষাই দিতে পারিনি। এই কারণে চারুকলায় পরীক্ষাই দিতে পারিনি, কেউ চায়নি আর কি। আর তখন ছোট ছিলাম তো, ওই জোর করে যাইতে পারিনি। কিন্তু এক বছর পরে আমি যখন বাইরে থাকতে থাকতে মনে হলো না, আমার আসলে চারুকলাই পড়তে হবে, আমি চারুকলাতেই পড়বো। তখন কাউকে না বলে আমি নিজে নিজে চারুকলায় পরীক্ষা দিই এবং যে দিয়ে ওখানে চলে যাই, সরাসরি চান্স পেয়ে যান। তারপর থেকে আপনার চর্চা প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয়েছে? হ্যাঁ, তারপর থেকে শুরু হয়েছে এবং তখন থেকে মনে হলো না, ঠিক আছে, ভালো লাগছে। আপনার তো অনেকগুলো প্রচ্ছদ আপনি লিখেছেন, এখন অবধি কতগুলো প্রচ্ছদ করা হয়েছে আপনার? এখন অবধি আসলে আমি খুব একটা বেশি সময় আগে থেকে না, আমি ঢাকাতে এসেছি 2015 সালে এবং 16 সাল থেকে একটু একটু শুরু হয়েছে, মানে 17 সাল থেকে কাজ করি আর কি, এই তো রিসেন্ট 17 সাল থেকে প্রচ্ছদের কাজ করছি। এখন অবধি কতগুলা হয়েছে সেরকম হিসাব আমার কাছে নেই, তবে এইবার এই বইমেলার জন্য প্রায় 200 কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, 200 অনেক বড় একটা সংখ্যা। আপনি বলেছেন যে আপনি খুব বেশি দিন করছেন না, তারপরেও প্রচ্ছদ আঁকার বিষয় একটা বিষয় আমাদেরকে একটু বলবেন যে কোন বিষয়টার উপরে আপনি গুরুত্ব দিচ্ছেন? এটা বিষয়বস্তুর উপরে নাকি সৌন্দর্য বা নান্দনিকতার উপরে? প্রচ্ছদ নিয়ে আগে একটা কথা বলি, সেটা যে এটা আমার একটা মজার কথা আছে, এটাও ছোটবেলার। যখন আমি যে স্কুলে পড়ি, মানে স্কুলে ভর্তি হলাম ক্লাস 2-তে, তখন যে ওই আমাদের নিয়ম ছিল যে বই মলাট করে নিয়ে আসতে হবে। স্যাররা খুব বকা দিতেন বই মলাট না করলে। এটা আমার ছেলেবেলায় হয়েছে।
তো হচ্ছে যে ওই বইয়ের উপর যে সুন্দর ছবিগুলা এগুলা মলাট করলে তো ঢেকে যায়। ঢেকে যাবে। আমার খুব খারাপ লাগতো এটা, যে মলাট করলে এই ছবিগুলা থাকবে না। এটা তো মলাট তো এইটাই, যে এ, শক্ত কাগজ দিয়েছে, আবার মলাট কিসের। তারপরেও স্যারেরা যে বকা দেন এই কারণে আমি মলাট করতাম। তো একবার মলাট করেছি সাদা একটা কাগজ দিয়ে, কোনো পোস্টার বা কোনো পোস্টার দিয়েই হবে। আমরাও করেছি এরকম, ক্যালেন্ডার দিয়ে করতাম। হ্যাঁ, ক্যালেন্ডার দিয়ে, ক্যালেন্ডারের উল্টা দিকে মানে সাদাটা উপরে থাকবে। তো করে আমি করেছি কি, ওই ইংরেজি বইটা মনে আছে আমার, ওর উপরে দুইটা ছবি ছিল, একটা মেয়ে রশি খেলছে আর হচ্ছে ছেলেটা বল নিয়ে আছে। ওই ছবিটা আমি ওই সাদা ইয়ের উপর এঁকে ফেলছি, একে লিখেও দিয়েছি আবার ওরকম করে। তো স্যার এসে জিজ্ঞেস করছেন, বই কে কে মলাট করেছিস? মানে সবাই দাঁড়ানোর পর স্যার দেখছে যে হচ্ছে যে কার কার মলাট আছে, কার কার মলাট নেই। আমারটা দেখে মানে মারছে স্যার, তখন ছোট বাচ্চা আর কি, মারার মতো আস্তে আস্তেই মারছে। তখন হচ্ছে যে দেখে আমারটা দেখে স্যার বুঝতেই পারেননি যে এটা মলাট করা হয়নি, একদম বইয়ের মতো দেখা যাচ্ছে। আমাকেও মানে মারা শুরু করেছেন, অলরেডি মেরেছেনও। তখন আমি বললাম, স্যার আমি তো মলাট করেছি। স্যার বইটা হাতে নিয়ে অবাক হয়ে গেলেন যে এটা মলাট, মানে উনি ভাবছেন যে এটা তো ছবি, মানে মলাট করা বুঝেননি। তখন স্যার আমাকে, স্যার মানে খারাপ লাগলো স্যারের, বুঝতে পারলাম। বললো যে বড় হয়ে তুই আর্টিস্ট হোস। তখন তো আর্টিস্ট অত বুঝতাম না ছোটবেলায় কি। তো আমার মনে হয় এটাই মানে আমার বইয়ের প্রথম প্রচ্ছদ আর কি, এই সেই ছোটবেলায়, যদিও এটা কপি ছিল বা তবে এই বিষয়টা আমার মনে আছে আর কি। আঁকার অনুপ্রেরণা বা এই জিনিসটা কাউকে ফলো করেন কিনা, আপনার অনুসারী কেউ আছেন কিনা? না, এরকম আমাদের দেশের অনেকের ছবি ভালো লাগেন, কিন্তু ওইরকম এক্সাক্ট মানে যার লেখা প্রিয় আছে, কিন্তু কাউকে অনুসরণ করি এরকম আমার না। অবশ্যই মানুষের তো একটা নিজস্বতা থাকে, কিন্তু থাকে না একজন প্রিয় লেখক, প্রিয় কবি, প্রিয় চিত্রশিল্পী? হ্যাঁ, এরকম প্রিয় আছে দেশের বাইরে অনেকেই আছেন। এস.এম. সুলতান, উনার কাজ আমার ভালো লাগে। তারপরে জয়নুল আবেদিন, কামরুল হাসান, সবাই, কাইয়ুম চৌধুরী, উনার প্রচ্ছদ পেইন্টিং। দেশের বাইরে আগের মধ্যে হলে পাবলো পিকাসো, ওনার কাজ সবচেয়ে ভালো লাগে আমার, ভ্যান গগ। তারপরে যে রিসেন্টের মধ্যে হচ্ছে যে লুসিয়ান ফ্রয়েড নামে একজন, উনি কিছুদিন আগে মারা গেছেন, ওনার কাজ আমার ভালো লাগে। আপনি যখন আঁকতে বসেন তখন বাংলাদেশকে কিভাবে আপনার ছবির ভেতরে আনার চেষ্টা করেছেন কখনো? না, এইটা আসলে ওইভাবে বাংলাদেশকে ধরেন, আমি যখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশে বসে আঁকছি, আমি যেটা আঁকছি বেশিরভাগ এই 90% আমার ওইটাই দেশ হয়ে, মানে হ্যাঁ দেশটাই চলে আসে। তারপরেও কনসাস এরকম আঁকা হয়েছে অনেক। আচ্ছা, একটা ছোট প্রশ্ন করি, যে সাহিত্যের সাথে তো শিল্প বা চিত্রশিল্পের একটা সম্পৃক্ততা থাকে, একদম। কবিতার সাথে কখনো এটা সম্পৃক্ততা ওভাবে নিজে থেকে উপলব্ধি করেছেন কিনা? হ্যাঁ, পেইন্টিং আর হচ্ছে যে কবিতা দুটো প্রায় কাছাকাছি আমার কাছে মনে হয়, মানে দুই জিনিস, কিন্তু আমার কাছে মনে হয় একই ব্যাপার, পেইন্টিং এবং কবিতা। পেইন্টিং বলতে বিশেষ করে যেগুলা অ্যাবস্ট্রাক্ট ছবি বা রিয়েলিস্টিকও হতে পারে। একটা ক্যানভাসের সামনে দাঁড়ালে আপনি যদি সুন্দর ক্যানভাস হয়, দেখবেন যে আপনার ভিতরে একটা মানে অনুভূতি হবে, মানে ভালো লাগা অনুভূতি। একটা কবিতা পড়লেও কিন্তু ওই তাই, আপনার আসলে মেসেজটা একই রকম, লেখা হচ্ছে আর এখানে তুলি দিয়ে আঁকা হচ্ছে, বিষয়টা একই, মানে খুব কাছাকাছি আর কি। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করি, যে আমাদের দেশীয় যে চিত্রশিল্পী বা এদের নিয়ে আপনার ভবিষ্যতে কি মনে হয়, যে আমরা কতদূর এগিয়ে যেতে পারবো আমাদের এই শিল্প মনোভাব নিয়ে? আমাদের তো অন্যান্য পাশে তো ভারত আছে বা বাইরের দেশে চর্চার ক্ষেত্রটাই কিন্তু একদম ভিন্ন, তারা অনেক বেশি অনুরাগী। আমাদের প্রতিবন্ধকতা আছে, সীমাবদ্ধতা আছে, এই যে আমাদের ফ্যামিলি প্রথম সীমাবদ্ধতার কারণ হয়ে যায় অনেক সময়, যে একটা মানুষের ছবি আঁকবে না। মুসলিমকেই বলবো, আমি ইসলাম ধর্মে কিছু বলে থাকে যে না, মানুষের ছবি আঁকা যাবে না। তো সেদিক থেকে কিন্তু অন্যান্য দেশ অনেক এগিয়ে আছে, তারা শিল্পের প্রতি অনেক অনুরাগী। তো আমরা কিভাবে নিজেদেরকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবো, কি পারবো না, আদৌ আমরা পেরেছি কিনা এই ধরনের? না, এটা হচ্ছে যে কি, শিল্প যেটা মানে ছবি আঁকার বিষয়টা, এটা এই সময় এসে, মানে আধুনিক এই সময়ে এটার কোনো বিকল্প আসলে নাই। আপনি দেখেন যে হচ্ছে যে কোথায় নেই আপনার আর্ট। আপনি যে কোনো কিছু, বই পুস্তক থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, আপনার একটা চিপস খাবেন, চিপসের প্যাকেটে যে ছবিটা আছে, এটা তো অন্য কেউ করতে পারবে না, একজন আর্টিস্টকেই করতে হবে। বাচ্চাদের
সবকিছুই মানে আপনি যে শাড়িটা পরে আছেন এটাতে যে ডিজাইন আছে এটা তো সুন্দর ডিজাইন, এটা তো একজন আর্টিস্ট করবে, তাহলে বাদ দিতে পারবেন না আপনি। এবং ভবিষ্যৎ যেটা বলছেন সেটা আমি দেখি না যে এটা লাগবে না আর বা বন্ধ হয়ে যাবে, এরকম কিছু না, আরো ভালো হবে। আমি আসলে এখানে একটা কথা অ্যাড করতে চাই। আমি ব্যক্তিগতভাবে দেহতাত্ত্বিক চিত্রকলা আমার পছন্দের। জি। তো এই চর্চাটা বাংলাদেশে আমি কম দেখি। আমার যত পছন্দ হয় আমি বাইরের আর্টিস্টিক ছবিগুলো আমার ভালো লাগে, এমনকি এমনটা হয়ে যায় যে আমি এটা শো আপও করতে পারছি না, কিন্তু ওখানে আমার অনুরাগ কাজ করে, আমার প্রচন্ড ভালো লাগা কাজ করে। তো এই ক্ষেত্রে বাংলাদেশি শিল্পীরা কেন অতটা কাজ করে না আমি এটা বুঝতে পারি না। খুবই সুন্দর কথা বলেছেন, আমার ক্ষেত্রেও তাই। আমি প্রথম দিকে বা এখনো আমি হচ্ছে যে ওই ফিগারেটিভ পেইন্টিং, এটা আমারও ভাল লাগে, আমিও করতাম এবং এখনো করি, এবং আমি দেখছি মানুষজন এটাই বেশি অ্যাপ্রিশিয়েট করে, মানে ভাল লাগে। শিল্পমন যাদের আছে ভাইয়া, যাদের শিল্পমন আছে তারা ওটাতে অ্যাপ্রিশিয়েট করে, কিন্তু ওই সংখ্যাটা না কম, সংখ্যাটা একদমই কম, এটা আমিও দেখেছি। কিন্তু এটার কারণ আমার কাছে মনে হয় যে একটা ব্যাপার যে আছে, ধর্মীয় একটা ব্যাপার থাকে। এখন আমাদের দেশের আর্টিস্ট বলেন, সঙ্গীত শিল্পী, ফিল্ম মেকার বা টিচার থেকে শুরু করে সবাই আগের চেয়ে কেমন যেন একটু এই ধর্মীয়টা মাথায় কাজ করে বেশি। হ্যাঁ, কতটা মানছে সেটা বড় কথা না, কতটা দেখাচ্ছে সেটা বড়, সেটাই বড় কথা। এখন ওই পেইন্টিং এটা আমারও ভালো লাগে, এবং এটা আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে যে বাইরের দেশে যেরকম কাজ হয় ফিগারেটিভ, আমাদের দেশে হয় না। এটার আমি মনে করি না, তারপরেও যেটা মানে অনেকেই বলে যে এটা আসলে রিয়েলিস্টিক, ভাস্কর্যর ক্ষেত্রেও তাই, যে রিয়েলিস্টিক কাজ করা অনেক সময় সাপেক্ষ, ধৈর্য এবং একটা দক্ষতার ব্যাপার থাকে, যেটা একই রিয়েলিস্টিক কাজ আমাদের দেশে একজন শিল্পী একটা ফিগার যেভাবে করলেন, বাইরের দেশের গ্রিক ইউরোপের একটা দেশে করলে দেখবেন ভিস্তর পার্থক্য। অবশ্যই এটা ভাল লাগবে না আপনার, ওটা ভাল লাগবে। দক্ষতার ব্যাপারটা এটাও হয়তো আছে যে ওরকম ঠিকঠাক হয় না, এটাও কারণ হতে পারে, যার কারণে ওই বিষয়টা থেকে তারা আচ্ছা ঠিক আছে মানে অফ রাখছে, এটা হতে পারে। এটা হতে পারে। তবে ভালো যে নাই এরকম না, অনেকেই আছে এখানেও ভালো কাজ করেন। আচ্ছা, বাংলাদেশে এরকম দেহতত্ত্ব বা দেহ কাব্য নিয়ে এইভাবে চিত্র অঙ্কন করছে এমন কারোর কথা কি বলতে পারেন, যাতে আমরা তাকে একটু অনুসরণ করতে পারি? হ্যাঁ, এরকম তো আসেনি, অনেকেই আছেন। জামাল আহমেদ, হ্যাঁ, উনি এরকম কাজ করেন সুন্দর। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, আমি কৃতজ্ঞ থাকলাম। দেখবেন আপনি ভালো লাগবে অবশ্যই। শেষের দিককার একটা কথা শুনতে চাই। এখন তো প্রযুক্তি নির্ভর আমরা, জি, তো প্রযুক্তি দিয়ে এই প্রচ্ছদটাও করা যায় আর্টিফিশিয়াল ভাবে, তো তুলির ব্যবহার এবং কম্পিউটার বা প্রযুক্তির ব্যবহার কোনটা আপনাকে বেশি টানে? আমি যেটা করি সেটা হচ্ছে যে দুইটাই করতে হয় আমার। এক সময় ছিল যখন কম্পিউটার বা প্রযুক্তি অতটা উন্নত ছিল না, তখন শুধু এই তুলি বা হচ্ছে যে হাতেই করতে হতো সব। কিন্তু এখন তো আর ওইটা আপনি চাইলেও হবে না, কারণ কম্পিউটারের মাধ্যম দিয়ে যেতেই হবে আপনাকে। সেই কারণে আমি যখন একটা প্রচ্ছদ করি তখন আমার দুইটাই লাগে, প্রায় সব কভারই। যেটা আমি আগে ছবিটা বা আমি যেটা চিন্তা করছি গল্পটা পড়ে সেটা এঁকে নিলাম, নেওয়ার পরে ওটা কম্পিউটারে নিয়ে তারপরে কাজ করতে হয়। আচ্ছা, এই বিষয়টার সাথে বলি যে এই এঁকে নিলাম, একটা বিষয় চিন্তা করে আপনি আঁকেন নাকি আঁকার পরে বিষয়টা দাঁড় হয়, মানে কাহিনীটা বা ঘটনাটা কি আগে থেকেই কল্পনা করেন যে এই কল্পনার উপর ভিত্তি করে আমি আঁকবো, নাকি আঁকা হয়ে যায় নিজের মতো করে তারপরে আপনার কাছে একটা বর্ণনা আসে বা একটা কাহিনী দাঁড় করান আপনি? এটা হচ্ছে যে আমি যখন পেইন্টিং করি, পেইন্টিং এর ক্ষেত্রে এটা হচ্ছে যে দুই রকমই হয়, যে আমি একটা চিন্তা করছি যে আমি একটা এরকম ছবি আঁকবো, আঁকতে আঁকতে এরকম হয় যে কোনো সময় ওইরকমই হয়ে গেল ঠিকঠাক, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ওইরকম হয় না। আঁকতে আঁকতেই চিন্তা চেঞ্জ হয়, কাহিনী বদলে যায়, বা ছবিটা মনে হয় যে না, ওইটা চিন্তা করছিলাম ওইটা অতটা ভালো ছিল না, এটা তো অনেক সুন্দর, এরকম হয়। এটা হচ্ছে বেশিরভাগ। আর বইয়ের প্রচ্ছদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বইয়ের প্রচ্ছদের ক্ষেত্রে তো আমাকে গল্পটা পড়ে নিতে হয় আগে, পড়ে নেওয়ার পর তখন তারপরে আইডিয়াটা মাথায় আসে। প্রচ্ছদের ক্ষেত্রে আইডিয়াটাই আসলে মেইন, কারণ একটা গোটা উপন্যাস পড়ার পরে সেটা একটা পেজের উপর, একটা পেজে শুধু তুলি দিয়ে বোঝাতে হবে যে এর মেসেজটা কি আছে। হ্যাঁ, এটা অবশ্যই প্রথমে আইডিয়া করে নিতে হয় যে আমি এটা করব, আমি এটা করতে যাচ্ছি এই গল্পটার জন্য বা এই কবিতার বইটার জন্য বা এই উপন্যাসটার জন্য আমি এটা করব, তখন সেটাই করতে হয়। আচ্ছা,
আচ্ছা, একটা কথা বলি যে পূর্বেও আমাদের প্রচ্ছদ হয়েছে, বর্তমানে প্রচ্ছদের কাজ আরো বেশি হচ্ছে, সবাই তাদের বইটাকে সুন্দরভাবে সাজানোর জন্য প্রচ্ছদ শিল্পীদেরও ডিমান্ড এখন অনেক বেশি। তো এই যে পার্থক্যটা কতটুকু আছে মনে হয়, যে আগের শিল্প মান এবং এখনকার মানের সাথে কি কোনো মনে হয় যে বৈষম্য আছে? এখন কাজ বেশি হচ্ছে, ঠিক আছে, এটা আপনি বলছেন, আগেও কাজ হতো। এখন আমার কাছে ওরকম পার্থক্য খুব একটা মনে হয় না, যে ধারাবাহিকভাবে যেভাবে ধরেন লেখালেখিতে যেরকম পরিবর্তন আসছে এটাতেও ওরকম এসছে। তবে ভালো কাজও হচ্ছে, খারাপ যে হচ্ছে না তা তো না। অনেক আমার মনে হয় কি এখানে যে আসলে শিল্পের ধারাটা যেভাবে চলে আসছে এটা তো সময় ডিমান্ড করে। এখন সময় যেটা দাবি করছে, আমার মনে হয় শিল্পতেও ওটার প্রভাব অনেক। অবশ্যই অবশ্যই, এটা তো একদমই গুরুত্বপূর্ণ। কারণ আপনি শিল্প সাহিত্য এগুলা পারিপার্শ্বিকতা সামাজিকতার উপর নির্ভর করে। একটা সমাজ ধরেন আপনার অনেক উন্নত হয়ে গেছে, সে অনেক ডেভেলপ করছে, সেটার একটা শিল্প খারাপ থাকবে না, শিল্পটাও সাথে সাথে ডেভেলপ করবে, ইকোনমিক্স সবকিছু ডেভেলপ করে। সেরকম একটা পরিবেশ বা সমাজ যখন সময়টা যদি ভালো যায়, শিল্প ভালো যদি না যায়, একটা সময় যদি ভালো না যায়, তাহলে হ্যাঁ ওটাই পড়বে। ইকোনমিক্সও তাই হবে, আপনার সিনেমাও তাই হবে, ভালো যাবে না। কারণ গল্প তো আমরা মূলত মনে হয় আমাদের চারপাশ থেকেই। হ্যাঁ, যেমন মুক্তিযুদ্ধ যখন হয়, শিল্পে মুক্তিযুদ্ধ চলে আসে। এখন করোনা, তো শিল্পে করোনা চলে আসে। হ্যাঁ, এটা থাকেই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন তরুণ অনেকেই আছে যারা শিল্প সম্পর্কে অনেক সচেতন, তারা অনেক অনুসরণ করে, অনেককেই অনুসরণ করে, তারা আঁকতে চায়। আপনি দয়া করে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে তারা কিভাবে শুরু করতে পারে তাদের এই পথ চলাটা? যারা আঁকতে চায়, এটা প্রচ্ছদের ক্ষেত্রে বলছেন না ছবি আঁকার ক্ষেত্রে বলছেন? ছবি আঁকা, শিল্পের যে কোনো মাধ্যম হতে পারে। হ্যাঁ, ছবি আঁকার ক্ষেত্রে আসলে আমি পড়াশোনা করে যতটা বুঝেছি, যে একটা ইনস্টিটিউট বা কোনো প্রতিষ্ঠানে আপনাকে শিখতেই হবে, এটা তো প্রাথমিকভাবে যেতে হবে। কিন্তু অনেকেই আছে যে আবার অনেক শিল্পী দেখবেন, এটা খুব হাতে গোনা, যে কোথাও শিখেনি কিন্তু খুব সুন্দর ছবি আঁকে। এটা খুব রেয়ার, সেই দিকে যাচ্ছি না। আপনাকে ছবি আঁকতে হলে কোথা থেকে শিখতে হবে এবং কোথাও পড়াশোনা করতে হবে। আর এই সময়ে এসে পড়াশোনা করে আপনাকে ছবি আঁকা কি এটা ওই সাহিত্য বা হচ্ছে সঙ্গীতের মতোই চর্চা। আপনি পড়াশোনা করলেন, অনেক জানলেন, কিন্তু চর্চা করলেন না, আস্তে আস্তে এটা থাকে না। আর গলা যেরকম, গান অনেকদিন না গাইলে, চর্চা না করলে কণ্ঠ ভালো থাকে না। চর্চা করলে আপনার হচ্ছে যে এটা হবে, চর্চার কোনো বিকল্প নেই এই লাইনে আর কি। একদম। আসলে আমার মনে হয় যে কোনো ভালো কাজ করতে চাইলে অধ্যবসায়, চর্চা এটার দরকার আছে। অবশ্যই, একদম। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভুবন আমার ভুবন। আমাদের যারা অনুরাগী আছে, যারা শিল্পের প্রতি অনুরাগ যাদের কাজ করে, যারা ভালোবাসে ছবি আঁকতে, তাদের জন্য আজকের অনুষ্ঠানটি অবশ্যই ফলপ্রসূ হবে। আগামী আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।